আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অনুধাবন বা সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমেই লক্ষ্য করি যে এখানে বলা হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে একটি স্রোত দ্বারা সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। আবারও বলতেছি যে ব্রহ্মপুত্র নদ হতে একটি স্রোত দ্বারা সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। তো আমরা জানি হচ্ছে ব্রহ্মপুত্র নদ হতে একটি নদী সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা নাম হিসেবে চিনি হচ্ছে যমুনা নদী। তো এটা হওয়ার কারণ হচ্ছে একটা খুবই ভয়ঙ্কর একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার কারণে কি হয়, ব্রহ্মপুত্র নদীর তলদেশ হচ্ছে কিছুটা হচ্ছে উপরের দিকে উঠে চলে আসে, যার কারণে পানিটা হচ্ছে ওই দিকে ময়মনসিংহের দিকে না আসা এটা হচ্ছে আপনাদের জামালপুর দিয়ে নতুন একটি নদীর সৃষ্টি হয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে যমুনা নামে পরিচিত। এখানে বলা হচ্ছে, আমি যদি আপনাদের ব্যাখ্যাটা আমি পড়ে শোনাই, বলা হচ্ছে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্রের নদের গতিপথ পরিবর্তিত হয়ে একটি নতুন স্রোত দ্বারা সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরে। তো এটা আমরা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যেই আলোচনা করেছি। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল হচ্ছে মানস সরোবরে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। কোন জেলা হয়ে? বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কুড়িগ্রাম জেলাতে এটি প্রবেশ করেছে। 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়, পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোত দ্বারা বা শাখা নদীর সৃষ্টি হয়। নতুন স্রোত ধারাটি যমুনা নামে পরিচিত হয়। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। পরবর্তীতে এটি কি হয়, ওই রাজবাড়িতে আপনার পদ্মা নদীর সাথে মিলিত হয়ে পরবর্তীতে যমুনা নদীটি পদ্মা নামে আবার হচ্ছে চাঁদপুর পর্যন্ত মেঘনা নদী ওই পর্যন্ত হচ্ছে বয়ে চলে গেছে, ঠিক আছে। তো যেখানে হচ্ছে যে মূল কথাটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ হতে স্রোত দ্বারা সৃষ্টি করে যে সৃষ্টি হওয়ার কারণ কি, এটা কারণ হচ্ছে ভূমিকম্প। ধরেন আমি যদি চিন্তা করি যে ধরেন এই যে নদী ধরেন কি হয়, সবসময় আমরা জানি নদীর হচ্ছে তিনটা গতিপথ আছে, একটা হচ্ছে ঊর্ধ্বগতি, একটা হচ্ছে মধ্যগতি, একটা হচ্ছে নিম্নগতি। তো নদী কি হয়, নিচের দিকে সবসময় কি হয়, যেভাবে প্রবাহিত হয়। কিন্তু এই আপনার যখন 1727 সালে ভূমিকম্পটা হয়, তখন এই যে ঢালুটা যেটা ছিল এটা এইভাবে না হয়ে ধরেন এইভাবে হয়ে গেছে, ঠিক আছে, বা নদীর যে তলদেশ যেটা ছিল এটা উপরের দিকে হচ্ছে উঠে গেছে। এই উঠে যাওয়ার কারণে পানি তো আর শক্তি নাই যে হচ্ছে এই দিক থেকে উপরের দিকে, মানে তার বিপরীতে বা যে দিকে উঁচু আছে ওই দিকে প্রবাহিত হয়, যার কারণে কি হয়েছে, এই ময়মনসিংহ যে ওই অঞ্চলটিতে যে ভূমিকম্প হয়, তো ওই এলাকার নদীর তলদেশ হচ্ছে কিছুটা উত্থান হওয়ার কারণে সেটা আবার কি করছে, পানিগুলো ওই দিকে না গিয়ে আবার কি হয়েছে আপনার এই যে এই দিক দিয়ে আবার বিপরীত দিকে আবার প্রবাহিত হয়েছে। আর ওই বিপরীত দিকে প্রবাহিত হওয়ার কারণে ওই যে যমুনা নদী ছিল আগে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী, তো এখন আগে যে পরিমাণ পানি প্রবাহিত যমুনা নদীতে, এই 1787 সালের পর থেকে সেটা আরও বৃদ্ধি পায়, যার কারণে যমুনা নদী এখন হয়ে গেছে কি ব্রহ্মপুত্র নদীর থেকে আরও একটি বৃহত্তর একটি নদী, ঠিক আছে। এখন আর ওইটা মানে ওই ক্ষুদ্র শাখা নদীর মধ্যে সীমাবদ্ধ নেই, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ হতে একটি স্রোত দ্বারা সৃষ্টি হওয়ার কারণ, ঠিক আছে। মূল কারণটি হচ্ছে ভূমিকম্প। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশে পদ্মা নদীর গতিপথ বর্ণনা করো। বাংলাদেশের যে কোনো একটি নদীর গতিপথ বর্ণনা করলেও এটা আপনারা দিবেন, বা হচ্ছে পদ্মা নদীর গতিপথ যদি নির্দিষ্ট করে বলা হয় তারপরেও এটা দিবেন। বলা হচ্ছে পদ্মা নদী হচ্ছে গঙ্গা নদীর প্রধানতম শাখা। গঙ্গা নদী কোন জায়গার? আমরা জানি হচ্ছে ভারতে, এটা কি পদ্মা নদীটা হচ্ছে গঙ্গা নদী নামে পরিচিত। গঙ্গা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ। তো এটা হচ্ছে মনে রাখা খুবই সহজ। আর কর্ণফুলীর হচ্ছে লুসাই পাহাড় থেকে চলে আসছে। ব্রহ্মপুত্র হচ্ছে আপনার মানস সরোবর। তারপর হচ্ছে ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা নদী বাংলাদেশের রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ দিয়ে পদ্মা নামে প্রবেশ করেছে। এরপর যদি দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে, মিলিত দ্বারা পদ্মা নামে আরও দক্ষিণেও প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই পদ্মা নদীর গতিপথ সাথে মিলিত হয়েছে। তো এইভাবে হচ্ছে এই নদীটা আরও দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। যে আমরা জানি পরবর্তীতে এটা চাঁদপুরের সাথে কি হয়, চাঁদপুরের সাথে আপনার মিলিত হয়, যেটা হচ্ছে পরবর্তীতে মানে চাঁদপুরে যে মেঘনা নদী থাকে ওইখানে মিলিত হওয়ার পরে ওইখান থেকে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বলা হচ্ছে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত এরপর সম্মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে নদ নদীর উপর জনবসতি নির্ভরশীলতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো আমরা যদি সহজ ভাষায় দেখি যে আমরা যে কোনো বড় বড় শহর প্রাচীনতম সে হতে পারে সেটা ঢাকা, হতে পারে সেটা লন্ডন,
হতে পারে আপনার সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম, ঠিক আছে। এই সবগুলো বড় বড় শহর, বিশ্বের যে কোনো বা বাংলাদেশের যে কোনো, দেখবেন যে কোনো না কোনো নদীর তীরে কি হয়েছে, মানে সৃষ্টি হয়েছে, কোনো না কোনো নদীর তীরে বড় বড় এই শহরগুলো সৃষ্টি হয়েছে। তো এগুলোর অনেক কারণ ছিল, যে আপনার আমিষের একটি হচ্ছে প্রাপ্তি, তারপর হচ্ছে যাতায়াতের সুযোগ সুবিধা, তারপর এখান থেকে সুপেয় পানির ব্যবহার করা, আরও ইত্যাদি ইত্যাদি কারণে হচ্ছে এই নদীগুলো হচ্ছে আমরা নির্ভরশীল ছিলাম আর কি। বাংলাদেশে বসবাসের জন্য নদ নদীর উপর নির্ভরশীল। নদ নদী থেকে মানুষ প্রাথমিক ব্যবহার্য পানি পেয়ে থাকে, যেটা আমরা বললাম যে সুপেয় পানির একটা প্রাপ্তি হচ্ছে আমরা এখান থেকে পেয়ে থাকি। নদ নদী মানুষের খাদ্য ও জীবিকার প্রধানতম উৎস। এছাড়াও কৃষিকাজের পাশাপাশি মাছ শিকারের জন্য নদ নদীর বিকল্প হয় না, ফলে পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে উঠেছে নদ নদীর কূলে বা কিনারায়। তাই নদ নদীর উপর জনবসতি নির্ভরশীলতা প্রয়োজনতা ব্যাপক। তো এখানে আরেকটা কথা করতে পারেন, যেটা হচ্ছে আপনার পণ্য আনা নেওয়ার জন্য কি, পণ্য আনা নেওয়া বা হচ্ছে আপনার বাণিজ্য করার জন্য কি হয়েছে, এটা নদ নদী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। এখনও আমরা জানি যে বিশ্বের বাণিজ্যের সিংহভাগই হচ্ছে কি হয়, জলপথে হচ্ছে সংগঠিত হয়ে থাকে, মানে আকাশপথ বা স্থলপথের তুলনায়। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা, বা হচ্ছে পরিবহন খাতের জন্য কি এই নদীটা খুবই বড় একটা ভূমিকা পালন করে, যাকে কেন্দ্র করে আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য আপনারা অনেকে আছে সেখানে বসবাস করা শুরু করে, ঠিক আছে। তো এই হচ্ছে নদ নদীর উপর জনবসতির নির্ভরশীলতা বা প্রয়োজনতা ব্যাখ্যা। পরবর্তীতে যদি আমরা প্রশ্নের দিকে তাকাই, বলা হচ্ছে বাংলাদেশে একটি নদীমাতৃক দেশ, ব্যাখ্যা করো। তো এখন হচ্ছে নদীমাতৃক কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এখানে নদীর সংখ্যা অনেক, যার কারণে কি বলা হচ্ছে এটাকে নদী। বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটি দেশ, মানে হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটারের একটি দেশ, যেটা হচ্ছে আয়তনের দিক থেকে বিশ্বে 92তম, ঠিক আছে। কিন্তু এই ছোট্ট একটি দেশে প্রায় 1008টির মতো নদী রয়েছে। এই নদীগুলোর মধ্যে বিখ্যাত কয়েকটি নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, তিস্তা, সাঙ্গু ইত্যাদি ইত্যাদি নদী রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর এসব নদীর প্রভাব অপরিসীম। নদীগুলোই বাংলাদেশের জীবনকে বাঁচিয়ে রেখেছে, তাই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, ঠিক আছে। বা এখানে নদ নদীর সংখ্যা ব্যাপক, এই কারণে কি বলা হচ্ছে, এটাকে নদীমাতৃক দেশ বলা হচ্ছে। পরবর্তীতে বলা হয়েছে নদী একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ কেন। নদী একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ কেন, তো একটু আগে এটা নিয়ে মোটামুটি প্রায় সেম ধরনের একটা আলোচনা করেছি, একই ধরনের একটা আলোচনা করেছি, যে প্রাচীনকাল থেকে নদী একটি দেশের জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সুদূর অতীত থেকে নদী অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়ে আসছে। তো আসলে দেখেন, নদীর আসলে ভূমিকা শেষ করা যাবে না। যেমন আমরা যদি খুবই সহজ একটা কথা আমরা জানি, যেমন আজকের দিনের যে মিশর, নীল নদীর তীরে অবস্থিত, আমরা সবাই জানি হচ্ছে মিশর হচ্ছে নীল নদের দান। তারপর আমরা ভারতের দিকে যদি তাকাই, তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হচ্ছে গঙ্গা নদী খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। তারা হচ্ছে এটাকে খুবই হচ্ছে ধর্মীয় দিক থেকে প্রাধান্য দিয়ে থাকে। তো এইসব বিভিন্ন কারণে বা ব্যবসা বাণিজ্যে এই সকল কর্মকাণ্ড তো রয়েছে। তো নদী একটি দেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। নদী না থাকলে আপনি চাষাবাদ করতে পারবেন না, আপনি সুপেয় পানির ব্যবস্থা খুব সহজে করতে পারবেন না। তো যার কারণে বলা হচ্ছে কি এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সুদূর অতীত থেকে নদী অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়ে আসছে। অর্থনীতি প্রাণ পরিবহন ব্যবস্থা, যা একসময় ছিল প্রধানত নদী ভিত্তিক ছিল, যেটা বলতেছি পরিবহন ব্যবস্থা মূলত নদীকে কেন্দ্র করে সংগঠিত হতো। এছাড়া বর্তমান সময়ে একটি দেশের কৃষি, সেচ, জলজ পানি, নদীবাহিত পলি, মানে হচ্ছে কি যেটা পলি মাটি হচ্ছে জমি হচ্ছে খুব উর্বর হয়, যেটা ফসল উৎপাদনে খুব ব্যাপক ভূমিকা রাখে বা ফসল উৎপাদনের মাত্রাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়, যার কারণে কি এই নদী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাণিজ্য, শিল্প উৎপাদন, মৎস্য বা মাছ, জীবিকা ও রোজগার, এমনকি পরিবেশের ভারসাম্য ও নদীর উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। তার মানে কি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা ধরেন শহর থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণে বর্জ্য বা দূষিত পানি বা দূষিত পদার্থ সময় কি হয়, নদীতে দেয়। যদি নদী না থাকতো তাহলে এটি সম্ভব হতো না, তাহলে পরিবেশ হচ্ছে কি আরো মারাত্মক ক্ষতির সম্মুখীন হতো। তাই নদী একটি দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে বলা হচ্ছে পরিবেশবাদীরা নদী বাঁচাও জনসচেতনামূলক কর্মসূচি কেন পালন করে।
পালন করছে। তো আমরা জানি যে হচ্ছে নদী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নদী আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো এখন যদি এটাকে নিয়ে হচ্ছে যদি নদী না বাঁচে তাহলে মানুষের জীবন কি হবে, আরও বিপর্যস্ত হয়ে উঠবে। যার কারণে কি নদী বাঁচাও কর্মসূচিটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই নদী বাঁচাওকে কেন্দ্র করে হচ্ছে যে এই রকমের একটা জনসচেতনামূলক কর্মসূচি পালন করা হয়। বলা হচ্ছে যে পরিবেশবাদীরা জনসচেতনতা বাড়াতে গিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নদীকে বাঁচানোর জন্য নদী বাঁচাও জনসচেতনামূলক কর্মসূচি পালন করে। মানুষ সহ জীবজগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের বিকাশ ও কৃষিকাজে পানির ব্যবহার অপরিহার্য। পানি দূষণ ও দুষ্প্রাপ্যতা যেভাবে বেড়ে চলেছে তাতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিবেশবাদীরা এই পদক্ষেপ গ্রহণ করে দেশে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার স্থায়ী সমাধানে সকলকে কাজ করার জন্য উৎসাহ দেয়। তার মানে কি, নদী যেহেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নদী না থাকলে আমাদের জনজীবন বিপর্যস্ত হবে। যার কারণে এই লক্ষ্যকে সামনে রেখে পরিবেশবাদী যারা রয়েছে, পরিবেশকে নিয়ে যারা কাজ করে, তারা হচ্ছে এই নদী বাঁচাও কর্মসূচিটি তারা হাতে নিয়েছে বা এই লক্ষ্যে তারা কাজ করে। তারপর বলা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে নদীর গুরুত্ব অপরিসীম, ব্যাখ্যা করো। তো প্রাচীনকালে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু ছিল নদী। অর্থনীতি প্রাণ পরিবহন ব্যবস্থার প্রধান মাধ্যম ছিল নদীপথ। এছাড়াও নদীতে প্রাপ্ত বিভিন্ন ধরনের মাছ, জলজ প্রাণী, পানি, নদীবাহিত পলি, বাণিজ্য, শিল্পে নদীর ব্যবহার ইত্যাদি অর্থনৈতিক ক্ষেত্রে নদীর ভূমিকাকে শক্তিশালী করেছে। এই নদীকে কেন্দ্র করেই প্রাচীনকালের বিভিন্ন সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থা সচ্ছল হয়ে ওঠে। তো এই যে নদীর গুরুত্ব কেন অপরিসীম, একটু আগে বললাম। যদি আপনি আলাদা করে বলতে চান যে আপনার এই যে পরিবহন ব্যবস্থা, তারপর হচ্ছে যে এখানে কর্মসংস্থানের সৃষ্টি, তারপর হচ্ছে আমিষের সরবরাহ বা সুপেয় পানির ব্যবস্থা, সেচ ব্যবস্থা বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদীর গুরুত্ব অপরিসীম। নদীর নাব্যতা ফিরিয়ে এনে পানি সংকট দূর করা যায়। কথাটি বুঝিয়ে লেখো। নাব্যতা জিনিসটা কি? নাব্যতা হচ্ছে নদীর যে আগের যে রূপ, পানি ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করা বা বৃদ্ধি করাকেই বোঝায় হচ্ছে নদীর নাব্যতা। মনে হচ্ছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশের অধিকাংশ মানুষ নদীর পানির উপর নির্ভরশীল। নদী থেকে আমরা সেচের পানি, শিল্প কারখানার পানি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন হয়। তো কিন্তু পলি জমা, দখল, দূষণ, অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে অনেক নদী নাব্যতা হারাচ্ছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নিয়মিত খনন, দখলমুক্তকরণ ও দূষণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এতে নদীতে পানি প্রবাহ ঠিক থাকবে, ভূগর্ভস্থ পানির স্তর ঠিক থাকবে এবং পানির সংকট অনেকাংশে দূর হবে। তাই বলা যায় নদীর নাব্যতা ফিরিয়ে আনা পানি সংকট সমাধানের একমাত্র উপায়। তো আমরা জানি নদীর নাব্যতা ফিরিয়ে না আনলে কী হবে, আপনার নদী ব্যাপক পরিমাণে ময়লা, আবর্জনা, বর্জ্য ইত্যাদি হচ্ছে বয়ে নিয়ে চলে যায়। তো তারও কি একটা নির্দিষ্ট সীমা রয়েছে। যখন হচ্ছে সীমার বাইরে চলে যায় তখন সে কী করতে পারে না, ওইগুলো পর্যাপ্ত পরিমাণে পরিবহন করতে পারে না। তো যার কারণে দেখা যাচ্ছে এটা কি অবশ্যই নদীর নাব্যতা ফিরিয়ে আনা জরুরি। না হলে কি নদীর যে স্বাভাবিক যে কর্মকাণ্ড আছে নদী সেটা কি করতে পারবে না, ফুলফিল করতে পারবে না। যার কারণে নদীর নাব্যতা ফিরিয়ে আনা খুবই জরুরি। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বর্ণনা দাও। বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দেশ বাংলাদেশের পূর্বাঞ্চলে পাহাড়ি জলাশয়ে মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চোরাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া যায়। এসব দেখবেন বাংলাদেশের যত ধরনের হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এগুলো দেখবেন বাংলাদেশের বেশিরভাগই হচ্ছে সিলেট অঞ্চল, এই অঞ্চলগুলোতে হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে, তো যার কারণে বলা হচ্ছে এইসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কৃত হয়েছে। দক্ষিণ এশিয়ার একটি বড় দেশ ভারতের ভূতাত্ত্বিক অবস্থা বৈচিত্র্যময়, ফলে নানা ধরনের খনিজ সম্পদে ভারত অনেক বেশি সমৃদ্ধ। মিয়ানমারও খনিজ সম্পদে বেশ অগ্রসর অবস্থানে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে দক্ষিণ এশিয়ার যে তিনটা দেশ, বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার, এদের হচ্ছে খনিজ সম্পদের বিবরণ। বলা হচ্ছে পানিকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কেন? তো পানির অপর নাম জীবন। মানুষ সহ জীবজগতের অস্তিত্বের জন্য পানির গুরুত্ব অপরিসীম। এছাড়া কৃষি ও শিল্পের জন্য পানি অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত ও গ্রীষ্মকালে পানির অভাব হলে
কৃষি, শিল্প ও জনজীবন বিপন্ন হয়ে ওঠে। অর্থনীতিতে পানি তাই অত্যন্ত মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ। সম্পদ কেন বলতেছি? সম্পদ আমরা কাকে বলি? যেটার হচ্ছে আপনার চারটি বৈশিষ্ট্য রয়েছে। আবারও বলতেছি, সম্পদ আমরা কখন বিবেচনা করি? যখন কোনো একটি জিনিসের চারটি বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ উপযোগ থাকে, তারপর হচ্ছে আপনার কি থাকে, বাহ্যিকতা থাকে, অপ্রাচুর্যতা থাকে, হস্তান্তরযোগ্যতা থাকে, তখন আমরা তাকে সম্পদ বলি। তো আমরা জানি পানির এই চারটা বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? উপযোগ রয়েছে, হস্তান্তরযোগ্যতা রয়েছে, বাহ্যিকতা রয়েছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, অপ্রাচুর্যতা রয়েছে। তো যার কারণে এটাকে আমরা সম্পদ বলতে পারি। আর হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি ছাড়া আমাদের প্রাত্যহিক জীবনকে আমরা কল্পনা করতে পারি না, যার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আমরা পানিকে বলতেছি হচ্ছে সম্পদ, ঠিক আছে? তো এই ছিল আমার অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর ছিল, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।